গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের অন্ধকারের গান পর্ব ১। বুলুদের এই বাড়ির মতো বাড়ি বোধহয় ঢাকা শহরে খুব বেশি নেই। পুরনো আমলের হিন্দু বাড়ি, তুলসী মঞ্চ আছে, ছোট্ট একটা ঠাকুরঘর আছে। ঠাকুরঘরের দক্ষিণে গহীন একটা কুয়া। বাড়ির গেটে সিংহের দুটি মূর্তি। প্রায় ৩০ বছর আগে ১৯৫৮ সনে বাড়ির মালিক নিত্যরঞ্জন বাবুর কাছ থেকে বুলুর বাবা মিজান সাহেব এই বাড়ি জলের দামে কিনেছিলেন। এত সস্তায় বাড়ি পেয়ে মিজান সাহেবের আনন্দের সীমা ছিল না। পরে দেখা গেল নিত্যরঞ্জন বাবু এই বাড়ি দুজনের কাছে বিক্রি করেছেন এবং তৃতীয় জনের কাছ থেকে বায়নার টাকা নিয়েছেন। নিত্যরঞ্জন বাবুর মতো ভালো মানুষ ধরনের বোকাশোকা একটা লোক যে এই কাণ্ড করতে পারে তা মিজান সাহেব স্বপ্নেও ভাবেননি। মিজান সাহেবকে বাড়ির দখল নেওয়ার জন্য নানান কাণ্ড করতে হলো, টাকা পয়সা দিতে হলো, কোর্ট কাছারি করতে হলো। নিত্যরঞ্জন বাবুর খোঁজে একবার কলকাতায়ও গেলেন, দেখা গেল ঠিকানাটাও ভুয়া। অনেক হাঙ্গামা করে বাড়ির দখল মিজান সাহেব পেলেন, কিন্তু তার কোমর ভেঙে গেল। শুরুতে তার কাছে এ বাড়ি যত সুন্দর লেগেছিল, বাড়িতে ওঠার পর তা লাগলো না। বারবার মনে হলো এই বাড়িটা ভালো না, অশুভ কিছু আছে এখানে। ছেলে মেয়ে নিয়ে এখানে আসা উচিত হয়নি। গেটের সিংহ দুটোকে কোনো কোনো রাতে জীবন্ত মনে হয়। বাড়ির পিছনের কুয়া থেকে মাঝে মাঝে গভীর রাতে তিনি পানি ছিটানোর কলকল শব্দ পান। এরকম শব্দ হবারও কথা নয়, হয় কেন? তিনি গেটের সিংহ দুটি ভেঙে ফেললেন, কুয়ার কিছু করতে পারলেন না। বুলুদের অবশ্যই এই কুয়া খুব পছন্দ। তারা যখন ছোট তখন কুয়োর উপর ঝুঁকে পড়ে বলতো, টু টু টু। কুয়া সেই শব্দ অনেক গুণে বাড়িয়ে ফেরত পাঠাতো। পরে সেই টুটু খেলার অনেক রকম ফের হলো। দেখা গেল কুয়া শব্দ উল্টো করে ফেরত পাঠাতে পারে। বুলু বলে চেঁচালে কিছুক্ষণ পরে শোনা যায় লবু লবু লবু। খুবই মজার ব্যাপার। এক দুপুরে বুলু কুয়ার পাড়ে বসে খুব চেঁচালো, চাপ চাপ চাপ। সেই শব্দ উল্টা হয়ে ফেরত এলো, পচা পচা। বুলুর মহা আনন্দ। এই আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। মিজান সাহেব কুয়ার উপর ভারী পাটাতনের ব্যবস্থা করলেন। এক সময় সেই পাটাতনও গলে পচে শেষ হয়ে গেল। ততদিনে বুলুরা বড় হয়েছে। বুলুর ছোট বোন বিনা কুয়ার পাশে একটা চাপা গাছ লাগিয়েছে। সেই গাছও দেখতে দেখতে বড় হয়ে এক চৈত্র মাসে কিছু ফুল ফুটিয়ে ফেলল। আনন্দে বিনা গাছে হেলান দিয়ে খানিকক্ষণ কাঁদল। গাছ সম্ভবত মানুষের ভালোবাসা বুঝতে পারে, কাজেই পরের বছর আরও বেশি ফুল ফুটল। তার পরের বছর আরও বেশি। একটা ডাল ঝুঁকে এলো কুয়ার উপর। কে জানে, গাছেরও হয়তো নিজের প্রতিবিম্ব দেখতে ইচ্ছে করে। পুকুর পাড়ের সব গাছ সে কারণেই জলের দিকে ঝুঁকে যায়। শ্রাবণ মাসের এক মেঘলা দুপুরে মিজান সাহেব তার স্ত্রী এবং ২ বছর বয়সী বুলুকে নিয়ে কল্যাণপুরের এই বাড়িতে এসে উঠেছিলেন। শ্যাওলা ধরা পাঁচিলের নোনা লাগা বাড়ি, চারিদিকে ঝোপঝাড়। বাড়ির বাঁ দিকে ডোবার মতো আছে। ডোবার চারপাশে ঘন কচু বন। তাদের চোখের সামনেই ডোবার পানি কেটে একটা খয়েরি রঙের সাপ উঠে চলে গেল। ফরিদা আঁতকে উঠে বললেন, কোথায় নিয়ে এলে? এদের সাপখোপের আড্ডা। মিজান সাহেব বললেন, সবসময় ফালতু কথা বলবে না, ফালতু কথা আমার মোটেই ভালো লাগে না। ফরিদা থমথমে গলায় বললেন, চারদিকে একটা বাড়িঘর নেই, ডাকাত মেরে রেখে গেলেও কেউ জানবে না। তুমি থাকবে বাইরে বাইরে, আমি ছোট একটা বাচ্চা নিয়ে এত বড় বাড়িতে থাকতে পারবো না, আমাকে তুমি দেশে পাঠিয়ে দাও। মিজান সাহেব বললেন, আবার ফালতু কথা শুরু করলে?
এখানে থাকবো কি করে? প্রথম দিনেই যন্ত্রণা শুরু করলে তো? মিজান সাহেব ভ্রু কুঁচকে এমনভাবে তাকালেন যে ফরিদা চুপ করে গেলেন। তবে তার মনটা ভেঙে গেল। প্রথম রাতে একটা অস্বাভাবিক দৃশ্য দেখে ভয়ও পেলেন। বারান্দায় হাত ধুতে এসে দেখেন কুয়ার পাশে লম্বা ঘোমটা দিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তিনি বিকট চিৎকার করলেন। মিজান সাহেব বললেন, ফালতু কথা বলা তোমার অভ্যাস হয়ে গেছে। জ্যোৎস্নার আলো পড়েছে আর তুমি বলছো হেনতেন। এক শ্রাবণ মাসের মেঘলা দুপুরে তিনি এই বাড়িতে ঢুকেছিলেন। আরেক শ্রাবণ মাস মাঝখানে 24 বছর পার হয়েছে। তার সংসার বড় হয়েছে, বিনার জন্ম হয়েছে ঢাকা আসার পরের বছর। তার পরের বছর আরেকটি শিশুর জন্ম দিয়ে ফরিদার শরীর ভেঙে গেল, মাথার চুল উঠে গেল, বুকে ফিক ব্যথা। সামান্য কিছুতেই বুক ধরফর করে, ফর্সা মুখ নীল হয়ে যায়। লম্বা ঘোমটা পরা মেয়েটাকে এখনও ফরিদা হঠাৎ হঠাৎ দেখেন, তবে কাউকে কিছু বলেন না, চুপ করে থাকেন। ছেলেমেয়েরা শুনলে ভয় পাবে। কি হবে ওদের ভয় দেখিয়ে? তাছাড়া ওই ঘোমটা দেওয়া মেয়ে তো তার কোনো ক্ষতি করছে না। এই অশ্লীল মেয়ে নিজের মনে আসে, হঠাৎ হঠাৎ দেখা দিয়ে চলে যায়। কুয়ার ভেতরের সেই কলকল শব্দ মিজান সাহেবও মাঝে মাঝে শোনেন। তিনিও কিছু বলেন না, চুপ করে থাকেন। সেই সব রাতে তার একেবারেই ঘুম হয় না। বারান্দার জলচৌকিতে বসে রাত কাটিয়ে দেন। মিজান সাহেব যতটা আশা নিয়ে জীবন শুরু করেছিলেন তার কিছুই এখন অবশিষ্ট নেই। নিজের অর্থনৈতিক অবস্থার কোনো রকম উন্নতি তিনি করতে পারেননি। স্বাধীনতা যুদ্ধের পরপর লবণ এবং পেঁয়াজের ব্যবসা করে কিছু টাকা করেছিলেন। সেই টাকায় বাড়ির সামনের ফাঁকা জায়গাটায় একটা ঘর তোলা শুরু করেছিলেন। ছাদ ঢালাই হবার আগেই কাজ বন্ধ হয়ে গেল। চিটাগং থেকে বুক করা 2 ওয়াগন লবণ আখাউড়া পর্যন্ত এসে উধাও হয়ে গেল। কত ছুটাছুটি, কত লেখালেখি, উকিলের চিঠি, একে ধরা তাকে ধরা, লাভ হলো না। দেশে আইন কানুন নেই, যার যা ইচ্ছা করছে। সে অভিজ্ঞতা বড়ই তিক্ত। এক বন্ধুর সঙ্গে কিছুদিন কন্ট্রাক্টারি করলেন। এদেশে কন্ট্রাক্টারি করে মানুষ ধনবান হন, তিনি হলেন নিঃস্ব। সেই বন্ধুর কল্যাণে জেলে যাবার উপক্রম হয়েছিলেন। পৈতৃক জমিজমা বিক্রি করে অনেক কষ্টে তা ঠেকালেন। মা বাবাকে দেশের বাড়ি থেকে উঠিয়ে এখানে এনে রাখলেন। তার বাবা দেশের বাড়িতেই সুখেই ছিলেন। এখানে এসে বড়ই অসহায় হয়ে পড়লেন। বেশিরভাগ সময় কুয়াতলায় বসে থাকতেন। যখন তিনি চিকন গলায় বলতেন, কোনহানে আনলি রে মিজান, ও বাপধন, কোনহানে আইনা ফেলাইলি, দমটা বন্ধ হইয়া যায়, খোলা বাতাস নাই। মিজান তিক্ত গলায় বলতেন, খোলা বাতাস, খোলা বাতাসের দরকারটা কি তোমার? জান্ডা খালি হুকাইয়া আহে। বড় যন্ত্রণা করছো বাবা, তুমি বড়ই যন্ত্রণা করছো। মিজান সাহেবের বাবা দীর্ঘদিন যন্ত্রণা দিলেন না। ভাদ্র মাসের এক দুপুরে হঠাৎ করে মরে গেলেন। তবে মেয়েদের জীবন বিড়ালের জীবনের মতো, কিছুতেই সে জীবন বের হতে চায় না। মিজান সাহেবের মা বেঁচে রইলেন। তিনি চোখে এখন প্রায় দেখতেই পান না, বোধ শক্তিও নেই, গায়ের কাপড়ও ঠিক থাকে না। মিজান সাহেবের সবচেয়ে ছোট ছেলে বাবলু কোনো দিন দাদির ঘরে ঢুকে চেঁচিয়ে ওঠে, দাদি নেংটি, দাদি নেংটি, ছি ছি, দাদি নেংটি। 85 বছরের বৃদ্ধা বাবলুর চেয়েও উঁচু গলে চেঁচান, মর হারামজাদা মর, বদের বদ, শয়তানের শয়তান, মর তুই মর। এই জাতীয় গালি শুনলে সবসময় ফরিদার গা কাঁপে। তবে তার শাশুড়ির গালিতে তিনি খুব একটা বিচলিত হন না। কোথায় যেন শুনেছেন, রক্ত সম্পর্কের মুরব্বি যদি মরমর করে গালি দেয় তাহলে আয়ু বাড়ে। 85 বছরের বৃদ্ধা এ বাড়ির সকলের আয়ু ক্রমাগত বাড়িয়ে চললেন। শুধু মানুষ না, জীবজন্তু পশু পাখির আয়ুও তিনি বাড়ান। একটা কাক হয়তো ডাকছে কা কা, তিনি তীক্ষ্ণ কণ্ঠে গালি দিবেন, মর হারামজাদা মর। ভাত খাবার সময় পাশ দিয়ে একটা বেড়াল গেল, তিনি চেঁচাবেন, মর হারামজাদা বিলাই, তুই মর।
মিজান সাহেবের মাঝে মাঝে অসহ্য বোধ হয়। তিনি তীব্র গলায় বলেন, চুপ। তার মা তার চেয়েও উঁচু গলায় বলেন, তুই চুপ। হারামজাদা ছোট লোক, আমারে বলে চুপ, মর হারামজাদা। মিজান সাহেবের সত্যি সত্যি মরতে ইচ্ছা করে। সংসার বড় হচ্ছে, তিনি সামাল দিতে পারছেন না। মাঝে মাঝে রাতে তার একেবারেই ঘুম হয় না। বারান্দায় হাঁটাহাঁটি করেন। মাথার দুপাশের রগ দপদপ করে। সত্যি সত্যি তিনি যদি মরে যান, তাহলে এই সংসারটার কি হবে? এটা ভাবলে শরীর অবশ হয়ে আসে। তার বেঁচে থাকতে ইচ্ছা করে না, তবে শুধু সংসারের জন্য তাকে বেঁচে থাকতে হবে, এই চিন্তা তাকে কাবু করে ফেলে। তার অসহ্য বোধ হয়। অসহ্য বোধ হলেও তিনি ঘড়ির কাঁটার মতো নিয়মে প্রতিদিন তার জীবন শুরু করেন। বাজার করেন, অফিসে যান। অফিস থেকে ফিরে মার ঘরে উকি দিয়ে বলেন, কেমন আছো মা? আজ শরীরটা কেমন? বৃদ্ধা তীক্ষ্ণ গলায় বলেন, মর হারামজাদা, রোজ ঢং করে। মিজান সাহেব বর্তমানে মেঘনা এন্টারপ্রাইজ লিমিটেডের ক্যাশিয়ার। এই প্রাইভেট কোম্পানির অনেক রকম ব্যবসা, ট্রান্সপোর্ট, কেমিক্যালস, ইটেন্ডিং, হোটেল। মিজান সাহেবের হাত দিয়ে রোজ যে পরিমাণ টাকা লেনদেন হয়, তা দেখে তিনি বিস্ময় বোধ করেন। দেশের কিছু কিছু মানুষের হাতে এত টাকা কি করে চলে আসছে তিনি ভেবে পান না। মেঘনা এন্টারপ্রাইজের মালিক ওসমান গনি ছোটোখাটো মানুষ। বয়স 50 থেকে 60-এর মধ্যে। থুতনিতে অল্প কিছু দাড়ি। ধবধবে একটা পাঞ্জাবি গায়ে দেন। চোখে সামান্য সুরমা দেন। রিভলভিং চেয়ারে পা তুলে বসেন। ঘন ঘন পান খাওয়া ছাড়া তার অন্য কোনো বদ অভ্যাস নেই। গলার স্বর খুবই মোলায়েম, ব্যবহারও ভদ্র। অফিসের কর্মচারীদের সঙ্গে দেখা হলে তিনি সবার আগে বলে, সালাম আলাইকুম। চড়া গলায় কারোর সঙ্গে একটা কথাও বলেন না, তবু সবাই তার ভয়ে অস্থির হয়ে থাকে। এই ভয়ের উৎস গনি সাহেবের ব্যক্তিত্ব নয়, ক্ষমতা। ক্ষমতা বড়ই শক্ত জিনিস। গনি সাহেবের কয়েকটি অফিস আছে। প্রতিটি অফিসে তার একজন প্রিয়পাত্র আছেন। সব প্রিয়পাত্রদের প্রতিদিনই তিনি কিছুটা সময় দেন। নিজের কামরায় ডেকে নিয়ে গিয়ে নানান গল্প করেন। অন্যদের সঙ্গে তিনি কি গল্প করেন কে জানে, কিন্তু মিজান সাহেবের সঙ্গে গল্পের বিষয়বস্তু একটাই, তা হচ্ছে গনি সাহেবের বয়স হয়ে যাচ্ছে, যে কোনো একদিন মরে যাবেন। মরবার আগে দেশের জন্য তিনি কিছু করতে চান। টোটকা ফটকা জাতীয় কিছু না, স্থায়ী কিছু। গনি সাহেব মধুর স্বরে জানতে চান, কি করা যায় বলুন দেখি মিজান সাহেব? স্কুল কলেজের কথা আমাকে বলবেন না, এই জাতিকে লেখাপড়া শিখিয়ে কিছু হবে না। অন্য কিছু ভাবুন, চট করে বলার দরকার নেই, চিন্তা ভাবনা করুন। আমি নিজের কোনো নাম চাই না, আমি চাই টাকাটা কাজে লাগুক। বুঝতে পারছেন? বুঝতে না পেরেও মিজান সাহেব হ্যাঁসূচক মাথা নাড়েন। মাসের মধ্যে 1-2 দিন গনি সাহেবকে দেশ নিয়ে খুবই চিন্তিত মনে হয়। সুরমা পড়া চোখে দেশের জন্য মমতা ঝরে পড়ে। তিনি উদাস গলায় বারবার বলেন, চিন্তা করে কিছু বের করুন, ভাবুন, ঠান্ডা মাথায় ভাবুন। মিজান সাহেব ভাবেন, তবে দেশ নিয়ে না, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবেন। ইদানিং তিনি চোখে অন্ধকার দেখতে শুরু করেছেন। বুলু এইবারও পাশ করতে পারেননি। 3বার বিয়ে ফেল করলে আর কোনোবারই পাশ করতে পারে না, এটাই নাকি নিয়ম। পাশ যারা করার তারা প্রথম 2বারেই করে, যারা করার না তারা আর করে না। বুলু পাশ করতে পারল না, অথচ বিনা এত ভালো রেজাল্ট করল। বিনার এই রকম রেজাল্টের দরকার ছিল না। দুজন যদি কোনো মতে টেনে টুনেও পাশ করত, তিনি খুশি হতেন। শ্রাবণ মাসের এই মেঘলা সকালে মিজান সাহেব রেজাল্টের পত্রিকা হাতে বারান্দায় জলচৌকির উপর স্তব্ধ হয়ে বসে আছেন। বুলু বোধ হয় আগেই খবর পেয়েছে, সে গত রাত থেকে বাসায় নেই। ফরিদা খানিকক্ষণ কান্নাকাটি করে এখন নিজের ঘরে শুয়ে আছেন। তার বুকের ফিক ব্যথা আবার উঠেছে।
বিনা কুয়ার পাশে একা একা বসে আছে। সেও খানিকক্ষণ কেঁদেছে। বিয়ে পরীক্ষায় ছেলে মেয়েদের মধ্যে তৃতীয় হবার কোনো দরকার ছিল না। সে তো এমন কোনো ভালো ছাত্রী না। ম্যাট্রিকে একটি মাত্র লেটার পেয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছিল, অথচ তার বান্ধবীরা 4টা 5টা করে লেটার পেয়েছে। ইন্টারমিডিয়েটেও অনেক কষ্টে একটা ফার্স্ট ডিভিশন। এইগুলো কোনো কাজেই লাগলো না। ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় অ্যালাও হলো না। বিনার খুব খারাপ লাগছে তার দাদার জন্য। বেচারা এবছর খুব পরিশ্রম করেছে, তবু এরকম হলো কেন কে জানে। বেচারা সোজা সরল ধরনের মানুষ, একা একা কোথায় ঘুরছে কে জানে। সে ফেল করে তার দাদা পাশ করলে আনন্দের একটা ব্যাপার হতো, বাবা নিশ্চয়ই মিষ্টি আনতেন। সে তার নিজের ঘরে দরজা জানালা বন্ধ করে কাঁদতে থাকলো। একসময় বাবা বলতেন, এত কান্নাকাটির কি আছে, পাশ ফেল ভাগ্যের ব্যাপার, পরের বছর আরেকবার দিলেই হবে। আবহাওয়া সহজ হয়ে যেত। বাবাকে জল চৌকির উপর মুখ শুকনো করে বসে থাকতে হতো না। মার ফিক ব্যথা উঠত না। বিনাকে একা একা কুয়ার পাশে থাকতে হতো না। কিংবা তারা দুই ভাই বোনই যদি পাশ করত, তাহলে কি অদ্ভুত একটা ব্যাপার হতো। দুজনে মিলে সালাম করত বাবা মাকে। বাবা গম্ভীর গলায় বলতেন, থাক থাক, সালাম লাগবে না। বলতে বলতে গাম্ভীর্যের কথা ভুলে তরল গলায় নিশ্চয়ই বলতেন, ফরিদা, মিষ্টি টিষ্টির ব্যবস্থা করো। বিনা এক দৃষ্টিতে কুয়ার পানির দিকে তাকিয়ে আছে। মুখ নিচু করে একবার সে বলল, নাবি নাবি। কিছুক্ষণের মধ্যেই কুয়া গম্ভীর গলায় ডাকল, বিনা বিনা। কুয়া কি চমৎকার করেই না মানুষের মতো করে ডাকে। প্রাচীন একজন মানুষ, যার গলার স্বরে ব্যাখ্যার অতীত কোনো রহস্যময়তা। আপা, এই আপা। বিনা পিছনে ফিরে তাকালো। লিনা পা টিপে টিপে আসছে। বিনা বলল, কি রে? বাবা চা খেতে চাচ্ছে। বিনা রান্নাঘরের দিকে রওনা হলো। তার পেছনে পেছনে লিনা আসছে। সে ফিসফিস করে বলল, তুমি ফার্স্ট হয়েছ আপা? না। পত্রিকায় তোমার ছবি উঠবে না? বিনা কিছু বলল না। লিনা বলল, ওরা তোমার ছবি কোথায় পাবে আপা? জানি না, এত কথা বলিস না, ভালো লাগছে না। বিনা চা বানিয়ে বাইরে এসে দেখে বাবা নেই। কাউকে কিছু না বলে চলে গেছেন। খবরের কাগজটা কুচি কুচি করে ছেঁড়া। লিনা বলল, চা আমাকে দাও আপা, আমি খেয়ে ফেলি। বিনা চায়ের কাপ এগিয়ে দিল। মার জন্য হালকা করে সাগু বানালো। সাগু খেলে ব্যথা খানিকটা কমে। ফরিদার ব্যথা কমল না। তিনি ছটফট করতে লাগলেন। মিজান সাহেব বাসায় ফিরলেন সন্ধ্যা মিলবার পর। তার হাতে এক গাদা কাগজপত্র। ক্যাশের হিসাবে গন্ডগোল হচ্ছে। রাত জেগে হিসাব মিলাবেন। তিনি হাত মুখ ধুয়ে খাতা নিয়ে বসলেন। পাশের ঘরে ফরিদা ছটফট করছেন, তা নিয়ে মোটেই বিচলিত হলেন না, কখনো হন না। বিনা এসে বলল, চা দিব বাবা? তিনি হ্যাঁ না কিছুই বললেন না। বিনা চা বানিয়ে বাবার পাশে রাখল। বাবার কাছাকাছি সে বেশিক্ষণ থাকে না, খুব ভয় ভয় লাগে। আজ অন্য দিনের চেয়েও বেশি ভয় করছে। বিনা চলে যেতে ধরেছে। মিজান সাহেব গম্ভীর গলায় বললেন, বস। বিনা হকচকিয়ে গেল, বসল না। মিজান সাহেব পকেট থেকে একটা ছোট্ট চৌকা বাক্স বের করে মৃদুস্বরে বললেন, নে। বিনা হাত বাড়িয়ে নিল। বাক্স খুলে মুগ্ধ হয়ে গেল। একটা সোনালি হাতঘড়ি। বিনা কি করবে ভেবে পেল না। মিজান সাহেব গম্ভীর গলায় বললেন, এত ভালো রেজাল্ট করেছিস, বাবা মাকে তো সালাম করলি না, সালাম কর মা। রাতে আকাশ ভেঙে বৃষ্টি নামল। ঘরে ইলেকট্রিসিটি নেই। দমকা বাতাসের ঝাপটা। সারা বাড়িতে একটা মাত্র হারিকেন। মিজান সাহেব সেই হারিকেনে খাতাপত্র দেখছেন। লিনা এবং বাবলু অন্ধকার বারান্দায় বসে আছে। আপার ঘড়িটা লিনা হাতে পড়েছে, তার বড় ভালো লাগছে। বিনা রান্নাঘরে। চুলার আগুনের সামান্য আলোতেই রান্নার কাজ সারতে হচ্ছে। ফরিদা তার পাশে বসে আছেন। তার ব্যথা পুরোপুরি সেরে গেছে, তবে শরীরটা দুর্বল লাগছে।
মিজান সাহেব অনেক রাতে শুতে গেলেন। ঝড় থেমে গেছে, তবু অঝোর বৃষ্টি পড়ছে। শীত লাগছে, কাঁথা বের করতে হয়েছে। মিজান সাহেব বিছানায় উঠতে উঠতে বললেন, ফরিদা, জেগে আছো নাকি? ফরিদা বললেন, হ্যাঁ। বিনা বিনার হাতটা একেবারে খালি, ছোটোখাটো কিছু গয়না গড়িয়ে দিও। এই বয়সে শখ থাকে, আমি টাকার ব্যবস্থা করব। ফরিদা কিছু বললেন না। মিজান সাহেব লজ্জিত গলায় বললেন, কাল কিছু মিষ্টি টিষ্টি আনিও, মেয়েটা এত ভালো করেছে, আশেপাশের বাসায় দিও। আচ্ছা। বুলু আসেনি? না। জুতিয়ে হারামজাদার আমি বিষ ঝাড়ব। ফরিদা ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। ঝড় বৃষ্টির মধ্যে ছেলেটা কোথায় ঘুরছে কে জানে। রাতে হয়তো কিছু খায়ও নি। বিনা তার দাদির সঙ্গে এক খাটে ঘুমায়। রাতে যখন বিনা ঘুমাতে আসে, তখন এই অপ্রকৃতিগ্রস্ত বৃদ্ধা সহজ স্বাভাবিকভাবে কথা বলেন। বিনার তখন ধারণা হয় দাদি আসলে ভালোই আছেন, পাগলামি যা করেন তা বোধহয় ভান। আজ বিনা ঘুমোতে এসে দেখল দাদির গায়ের উপরের অংশে কোনো কাপড় নেই, শাড়িটা কোমরে পেঁচিয়ে রেখেছেন। বিনা বলল, শাড়ি ঠিক মতো পরো দাদি, বিশ্রী লাগছে। গরম লাগে, খুব খারাপ দেখায় দাদি। দেখাইলে দেখায়, তুই ঘুমা। বিনা শুয়ে পড়ল। দাদি বসেই রইলেন। বিনা বলল, ঘুমাবে না দাদি? হুম, আমি পাশ করেছি দাদি। বুলু ফেল হয়েছে? বিনা কিছু বলল না। ওই হারামজাদা আছে কোনখানে? ঘুমাও দাদি। দাদি শুয়ে পড়লেন। অল্পক্ষণেই তার নাক ডাকতে লাগলো। তার ঘুম চট করে আসে, আবার চট করে চলেও যায়। কিছুক্ষণের মধ্যেই তার ঘুম ভেঙে যাবে। তখন অনবরত কথা বলতে থাকবেন। বিনার ঘুম আসছে না। শুয়ে শুয়ে সে নানান কথা ভাবছে। কাল সে মার কাছ থেকে টাকা নিয়ে একা একা খানিকক্ষণ ঘুরবে। অলেকের বাসা খুঁজে বের করতে পারলে একবার যাবে দেখা করতে। অলেকের কথা তার প্রায়ই মনে হয়। দাদির ঘুম ভেঙে গেছে। তিনি উঠে বসলেন, টেনে টেনে বললেন, বুলোটা কি আবার ফেল করলো? ও বিনা, ওই হারামজাদা আবার ফেল করলো? পরপর 3 বার। হারামজাদার লজ্জা নাই। ও বিনা, ঘুমালি? বিনা ঘুমায়নি, কিন্তু সে জবাব দিল না। জবাব দিলে দাদি অনবরত কথা বলতে থাকবেন। ও বিনা, বিনা। জবাব না দেবে করেও বিনা বলল, কি দাদি? তোর বাপ তোর বিয়ের ব্যবস্থা করে না কেন? চুপ করো তো দাদি, তোর বাপরে আমি বলবো। তোর বাপটার মাথা খারাপ, অত বড় মাইয়া ঘরে। চুপ করো দাদি, তুমি বিশ্রী সব কথা বলো। শরম লাগে? ইস কি যন্ত্রণা। হ্যাঁ, শরম লাগে। বুড়ি গা দুলিয়ে খিক খিক করে হাসে। মাঝে মাঝে রাত দুপুরে তার মনে ফুর্তির ভাব আসে। আজ বোধহয় সেরকম একটা রাত। বুড়ি নিচু গলায় মেয়েদের যৌবন নিয়ে এমন একটা কথা বলল যে বিনার কান ঝাঝা করতে লাগলো। ইউনিভার্সিটিতে ভর্তি হবার পর অলেকের একটা বিশ্রী অভ্যাস হয়েছে, দুপুরে ঘুমান। তাদের সব ক্লাস 1:30টার মধ্যে শেষ হয়ে যায়। একটা সাবসিডিয়ারি ক্লাস আছে 3টায়, সপ্তাহে একদিন। সাবসিডিয়ারি স্যার একদিন আসেন তো 3 দিন আসেন না। পড়ানোরও কোনো আগামাথা নেই। একদিন যেটা পড়ালেন, পরদিন আবার সেটাই শুরু করলেন। কেউ কোনো প্রশ্ন করলে রাগী রাগী গলায় বলেন, বেশি বুঝতে চেষ্টা করবে না, যতটুকু বোঝার ততটুকুই বুঝতে চেষ্টা করো। নো মোর নো লেস। বিশ্ববিদ্যালয় সম্পর্কে অলেকের মোহ কেটে গেছে। সাবসিডিয়ারি ক্লাসে যাওয়া সে ছেড়ে দিয়েছে। অনার্স ক্লাসও সবকটি করা হয় না। তার ধারণা একটা ক্লাস না করেও ঘরে বসে পড়ে সে চমৎকার রেজাল্ট করে বের হয়ে আসবে। তবে কোনো কোনো টিচার রোল কল করেন, যে কারণে তাদের ক্লাস করতে হয়। ইংরেজি সাহিত্যের ক্লাস খুব মজার হবার কথা, তা হয় না। অধিকাংশ ক্লাসেই অঙ্কের ক্লাসের মতো মনে হয়। সাহিত্য এত রসকসহীন হবে জানলে সে ইকোনমিক্স কিংবা সাইকোলজি নিয়ে নিত। আজ বুধবার।
বিয়ার এর ক্লাস। এই ক্লাসটা মোটামুটি ভালো হয়। বিয়ার মন্দ পড়ান না। প্রাইড অ্যান্ড প্রেজুডিস পড়তে ভালোই লাগে, যদিও উপন্যাসের চরিত্রগুলোর উপর রাগে গা জ্বলে যায়। অনেক ক্লাসে গিয়েছিল, ক্লাস হলো না। তাদের ক্লাসরুমের ঠিক সামনে একটা বোমা ফেটেছে, মেঝেতে ভাঙা কাচের টুকরো ছড়ানো। বোমা ফাটার কিছুক্ষণের মধ্যেই অবশ্য সব শান্ত। তবু বিয়ার ক্লাস নিলেন না। বিরক্ত মুখে বললেন, পড়াশোনা করে কি হবে, যাও বাড়িতে গিয়ে ঘুমাও। অলিক স্যারের কথা অক্ষরে অক্ষরে পালন করেছে। বাড়িতে এসে কিছু না খেয়েই ঘুম। দরজার বাইরে হাতে লেখা নোটিশ, দয়া করে বিরক্ত করবেন না। কেউ তাকে বিরক্ত করল না। অবশ্য বিরক্ত করার মানুষও এ বাড়িতে নেই। বাবা বনানী থেকে ফিরবেন রাত 8টার দিকে। বনানীতে তাদের বাড়ি তৈরি হচ্ছে, ওই নিয়ে তিনি খুব ব্যস্ত। ওই বাড়িতে অন্য যারা আছে তারা অলিককে বেশ ভয় করে, যদিও ভয় পাবার তেমন কোনো কারণ নেই। অলিক কারোর সঙ্গেই উঁচু গলায় কথা বলে না। তার ঘুম ভাঙল বিকেলে। বিকেলে ঘুম ভাঙলে তার খুব অস্থির লাগে। কেন লাগে কে জানে। তখন খুব একজন প্রিয়জনের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। মুশকিল হচ্ছে অলিকের তেমন কোনো প্রিয়জন নেই। মাঝে মাঝে ঘুম ভাঙা মাত্রই সে টেলিফোন তুলে চোখ বন্ধ করে 6টা নাম্বার ঘুরায়। বেশিরভাগ সময় কোনো শব্দ হয় না, আবার মাঝে মাঝে রিং হয়। তখন দারুণ উত্তেজনার একটা ব্যাপার ঘটে। কে টেলিফোন ধরবে, একটা ছেলে ধরবে না মেয়ে? যদি কোনো ছেলে ধরে তাহলে সে কেমন ছেলে, বুদ্ধিমান না ইডিয়েট শ্রেণীর? ওপার থেকে উদ্বিগ্ন গলা শোনা যায়, হ্যালো, কে বলছেন? হ্যালো। অলিক টেলিফোন নামিয়ে রাখে। আজ ঘুম ভাঙা মাত্র অভ্যাস মতো হাত বাড়িয়ে টেলিফোন রিসিভারটা টেনে আনলো। চোখ বন্ধ করে 6টা নাম্বার ডায়াল করলো। রিং হচ্ছে, কেউ ধরছে না। 5বার রিং হবার পর অলিক দীর্ঘ নিঃশ্বাস ফেলে টেলিফোন নামিয়ে রাখল। দরজা খুলে ময়নার মাকে বলল চা এবং কিছু খাবার দিতে। ময়নার মা ভয়ে ভয়ে বলল, আপনার কাছে কে একজন আসছে, অনেকক্ষণ হয়েছে। ছেলে না মেয়ে? মেয়ে। আগে এ বাড়িতে কখনো এসেছিল? না। তাহলে চলে যেতে বল, ওনার নাম বিনা, বলছে আপনার বন্ধু। চলে যেতে বল। বিনা নামের কাউকে আমি চিনি না। গায়ে কাপড় কি, শাড়ি না কামিজ? শাড়ি। শাড়ির রং কি? সাদার মধ্যে নীল ফুল। বড় বড় ফুল না ছোট ছোট ফুল? ময়নার মা মনে মনে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। এই আপা বড় যন্ত্রণা করে, মাথা খারাপ করে দেয়। মেয়েটার চেহারা কেমন? সুন্দর। আমার চেয়েও সুন্দর? অত জানি না আফা। আপনিও সুন্দর, উনিও সুন্দর। অলিক নিচে নেমে এলো। মেয়েটা যদি সুন্দর হয় তাহলে এক নজর দেখা যেতে পারে। সে মনে মনে বলল, আই লাভড এ লাভ অনস, ফিয়ারেস্ট অ্যামং ওমেন, ক্লোজড হার ডোরস অন মি, আই মাস্ট নট সি হার। এই কবিতাটা সে গত সপ্তাহে মুখস্থ করেছে। প্রতি সপ্তাহে সে একটা করে কবিতা মুখস্থ করার পরিকল্পনা করেছে। এই সপ্তাহে সুইনবার্নের কবিতা মুখস্থ করার কথা। এখনও কবিতা সিলেক্ট করা হয়নি। আরে বিনা, তুই? অলিক প্রায় ছুটে গিয়ে বিনাকে জড়িয়ে ধরল এবং সেখানেই থেমে থাকল না। বিনাকে নিয়ে গড়িয়ে পড়ে গেল সোফায়, তবুও ছাড়ল না। গাঢ় গলায় বলল, তুই আমার ঠিকানা পেলি কোথায়? মালবী দিয়েছে। তোর কথা আমি কত ভেবেছি, বিশ্বাস কর। দম বন্ধ হয়ে আসছে, হাত ছাড়। না, ছাড়ব না। আই লাভড এ লাভ অনস, আই মাস্ট নট সি হার। তুই আগের চেয়েও পাগল হয়েছিস অলিক। অলিক হাত ছেড়ে দিল এবং গম্ভীর গলায় বলল, একটা খবর আছে রে বিনা, মা মারা গেছে। আই ওয়াজ সো হ্যাপি, খুবই আনন্দ হয়েছিল। চুপ কর। সত্যি কথা বলছি বিনা, মার মৃত্যু আমার জন্য আনন্দের ছিল। বলতে বলতে অলিকের চোখে পানি এসে গেল। বিনা অবাক হয়ে বান্ধবীকে দেখছে। কি সুন্দর হয়েছে অলিক, চোখ ফেরান যায় না, এমন সুন্দর। স্বাস্থ্য ভালো হয়েছে, গায়ের রং হয়েছে আরও উজ্জ্বল। চোখ দুটি গভীর কালো, কালো চোখে পানি টলমল করছে।
যেন তুলিতে আঁকা ছবি। অলিক শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে খুবই সহজ গলায় বলল, মাকে পুরো 11 মাস কষ্ট করতে দেখলাম। সে যে কি অমানসিক কষ্ট তুই বিশ্বাস করতে পারবি না। মনে হচ্ছে জীবন্ত একটা প্রাণীর গা থেকে টেনে টেনে চামড়া ছাড়িয়ে নেওয়া হচ্ছে। চুপ কর, শুনতে চাই না। না, তোকে শুনতে হবে। শেষ কমাস মা শুধু বলতো, তোমাদের পায়ে পড়ি, তোমরা আমাকে মেরে ফেলো, প্লিজ প্লিজ। আমি সহ্য করতে পারছিলাম না, বুঝলি। একদিন সত্যি সত্যি মার জন্য বিষ কিনতে গেলাম নিউ মার্কেটের একটা ওষুধের দোকানে। দোকানদার ভাবলো আমি বোধহয় পাগল। খালার কি হয়েছিল কেউ জানে না। চামড়া নষ্ট হয়ে যাচ্ছিল। বিলাতের ডাক্তাররা বললেন এ রেয়ার স্কিন ডিজিজ। গায়ের পুরো চামড়া পাল্টে নতুন চামড়া লাগালেই শুধু ঠিক হবে। বিনা তুই আশায় আমি খুব খুশি হয়েছি। আমার কথা বলার কেউ নেই রে। আয় আমার ঘরে আয়, আমার সঙ্গে ভাত খাবি। এখন ভাত খাবো কি, 5টা বাজে। আমি দুপুরে খাইনি, বড্ড খিদে লেগেছে। আয় বিনা, না করিস না। না বললে আমার খুব খারাপ লাগবে। আই মাইট ক্রাই। বিনা অলিককে তার পাশের খবর দিতে এসেছিল। সে তার কোনো সুযোগ পেল না। অলিক অনবরত কথা বলছে, কথার ফাঁকে ফাঁকে বলছে, কথা বলার লোক পাই না বিনা, এই জন্য এত কথা বলছি। রাগ করছিস না তো? না, রাগ করছি না। আচ্ছা, তোর ওই দাদি এখনো বেঁচে আছেন? ওই যে একবার দেখতে গেলাম, পা ছুঁয়ে সালাম করলাম, তুই পরিচয় করে দিলি দাদি আমার বান্ধবী। আর উনি আমাকে বললেন মর হারামজাদি। বিনা অপ্রস্তুত গলায় বলল, ওনার মাথার ঠিক নেই অলিক, সেই জন্যই তো ওনাকে আমার এত পছন্দ। আমারও মাথার ঠিক নেই। উনি কি এখনো বেঁচে আছেন? হ্যাঁ, জানতাম বেঁচে আছেন। পাগলরা দীর্ঘজীবী হয়, আমিও অনেক বছর বাঁচব। অলিক সত্যি সত্যি পাগলের মতোই হাসতে লাগলো। বিনা বলল, তোর স্বভাব চরিত্র এতটুকু বদলায়নি। আগে ইংরেজিতে কবিতা লিখতি, এখনো লিখিস? অলিক জবাব দিল না, ঠোঁট টিপে হাসছে, নিশ্চয়ই কিছু ভাবছে। এই অদ্ভুত মেয়েটা বিনাদের কলেজে সেকেন্ড ইয়ারে এসে ভর্তি হলো। চশমা, চোখের রোগা, লম্বা একটা ধারালো চেহারার মেয়ে। কেমন যেন জড়ানো গলার কথা বলে, জড়ানো গলায় কথা বলে। কথা বলার সময় স্থির তাকিয়ে থাকে, একবারও চোখের পাতা ফেলে না। প্রথম দিনেই তার নাম হয়ে গেল সর্পরানী। কারণ সাপ চোখের পাতা ফেলে না, সাপের চোখের পাতা নেই। সপ্তাহখানেক পর একদিন টিফিন টাইমে বিনা টিফিন খাচ্ছি, অলিক এসে উপস্থিত। চোখের পলক না ফেলে খানিকক্ষণ তাকিয়ে থেকে সে বলল, তোমাকে আমি বন্ধু হিসেবে নিলাম, কারণ একমাত্র তুমি আমাকে সর্পরানী বলনি, আর সবাই বলেছে। বিনা কি বলবে বুঝতে পারল না। অলিক তার পাশে বসে সহজ স্বরে বলল, এখন আমরা বন্ধু হয়েছি, কাজেই আমি আমার জীবনের একটা গোপন কথা তোমাকে বলবো, আর তুমি বলবে তোমার জীবনের গোপন কথা, ঠিক আছে? বিনা হকচকিয়ে বলল, আমার জীবনের কোনো গোপন কথা নেই। আমার আছে, আমারটা আমি বলছি। তোমার জীবনে যদি কখনো কোনো গোপন কথা হয় আমাকে বলবে, কেমন? এই বলেই খুব অবলীলায় অলিক তার জীবনের কথাটা বলল। আমাদের বাসায় অনেকগুলো বাথরুম, কিন্তু বাথটাব আছে শুধু একটা বাথরুমে। ওই বাথরুমটা বসার ঘরের সঙ্গে লাগান। আমি কি করি জানো? গরমের সময় সব কাপড় ছেড়ে বাথটাবের ভিতরে শুয়ে শুয়ে বই পড়ি। একদিন হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমাকে দেখছে, অথচ দেখার কোনো উপায় নেই। কি হোল দিয়ে কিছু দেখা যায় না, অথচ রোজ আমার মনে হয় কেউ আমাকে দেখছে। একদিন বুঝলাম সত্যি সত্যি দেখছে। ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের জন্য উপর দিয়ে যে ফুটা করা আছে, সেই ফুটা দিয়ে আমাকে দেখছে।
আমি শুধু লোকটার চোখ দেখতে পাচ্ছিলাম, তবু তাকে চিনলাম। চোখ দেখে মানুষ চেনা যায়। লোকটা হচ্ছে আমাদের অনেক দূরের আত্মীয়, সম্পর্কে আমার মামা। বাবার কারখানায় কাজ করেন। তুমি কি করলে, সবাইকে বলে দিলে? না। একদিন তার ঘরে গিয়ে তাকে বললাম, মামা, আমাকে যে আপনার এত দেখতে ইচ্ছা করে তা তো জানতাম না, আমাকে বললেই হতো। আপনি এত কষ্ট করে দেখেন, মানুষের শরীর তো এমন কিছু না যে দেখলেই পচে যাবে। এরপর যদি কখনো আপনার আমাকে দেখতে ইচ্ছা করে আমাকে বলবেন, কষ্ট করার কোনো দরকার নেই। এই বলে আমি চলে এলাম। তারপর আর কোনো দিন উনি উকি দেননি। গল্পটা মজার না? বিনা মনে মনে ভাবল, মেয়েটা বদ্ধ উন্মাদ। এরকম একটা মেয়ের সঙ্গে পরিচয় না হয় বোধহয় ভালো। বন্ধুত্বের প্রশ্নই ওঠে না, তবে বন্ধুত্ব হলো। এরকম বন্ধুত্ব যে হাত ধরে বসে না থাকলে ভালো লাগতো না। 4 মাস মেয়েটি তাদের কলেজে রইল। তারপর হঠাৎ একদিন ক্লাসে এসে বলল তার মা অসুস্থ, মাকে নিয়ে সে বিলেত যাচ্ছে। এরপর আর কোনো যোগাযোগ নেই। অলিক কোনো ঠিকানা রেখে যায়নি। বিনাকে অলিকের সঙ্গে বিকাল 5টায় ভাত খেতে হলো। বর্ষার সময়, দিন খারাপ করছে, আকাশে মেঘ জমছে, অথচ অলিক তাকে ছাড়বে না। বিনা বলল, অলিক, আবার আসবো, আজ ছেড়ে দে, বাসায় চিন্তা করবে। চিন্তা করুক, অসুবিধা কি? একদিন চিন্তা করলে মানুষ মরে যায় না। তুই আমাদের বাসার ব্যাপারটা জানিস না, তাই এরকম বলছিস। আমি সন্ধ্যার আগে না ফিরলে বাবার হার্ট অ্যাটাক হবে। এত সহজে মানুষের হার্ট অ্যাটাক হয় না। হার্ট খুবই শক্ত জিনিস। চোখের সামনে মা মরে গেল, আমার কিচ্ছু হয়নি। আমি ইংরেজিতে কিছু কবিতা লিখেছি, আমি তোকে শোনাবো। সন্ধ্যা মিলালো। দিন সত্যি সত্যি খারাপ করেছে। গুড়গুড় করে মেঘ ডাকছে। অলিক শক্ত করে তাকে ধরে আছে। বোঝাই যাচ্ছে এ বাঁধন ছড়ান সম্ভব না। সন্ধ্যা পর্যন্ত বিনার বাইরে থাকার ব্যাপারটা যে কত ভয়াবহ অলিক সেটা বুঝতেই পারছে না। এমনিতেই বাবার মেজাজ খারাপ। অফিসে কি নাকি ঝামেলা। ভাইয়া 7 দিন ধরে উধাও। কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না। বাবার রাতে ঘুম হয় না, বারান্দায় পায়চারি করেন। বিনা সন্ধ্যা 7টার সময় কাঁদো কাঁদো গলায় বলল, তোর পায়ে পড়ি অলিক, দেখ বৃষ্টি নেমে গেছে। বর্ষাকালে বৃষ্টি নামবে না, এটা আবার কেমন কথা? এই কবিতাটা শোন, আমার লাস্ট জন্মদিনে লেখা। এটা হচ্ছে সনেট, এলিজাবেথিয়া এলিজাবেথিয়ান সনেট। সনেট কি জানিস তো? 14টা লাইন থাকে। মিল হচ্ছে এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জি জি। বিনা ছাড়া পেল রাত 8টায়। অলিক বিরক্ত গলায় বলল, এমন করছিস কেন? মনে হচ্ছে ফিট হয়ে পড়ে যাবি। যা বাড়ি যা। কাউকে সঙ্গে দে ভাই, বাসায় পৌঁছে দিক। কাউকে সঙ্গে দিব না, তুই একা একা যাবি। কি লজ্জার কথা, এত বড় একটা মেয়ে বাড়ি যেতে পারছে না, ভাবতেও লজ্জা লাগছে। যা ভাগ। ঝড় বৃষ্টি মাথায় করে ভয় কাঁপতে কাঁপতে একাই বিনাকে বাসায় ফিরতে হলো। কেন যে গেল অলিকের কাছে? যেসব কথা সে বলতে গিয়েছিল তার কোনোটাই বলা হয়নি। তার রেজাল্টের কথাটা পর্যন্ত বলতে পারল না। এখন রাত দুপুরে একা একা ফিরতে হচ্ছে। রাস্তা অন্ধকার। রিক্সাওয়ালার ভাবভঙ্গি যেন কেমন কেমন, বারবার পিছনে ফিরে তাকাচ্ছে। কোনো রিক্সাওয়ালা তো এরকম করে তাকায় না। একবার সে রিক্সা থামালো। বিনার বুক ধক করে উঠল। শুধু শুধু রিক্সা থামালেন কেন? কি চায় সে? বিনা এখন কি করবে? চিৎকার করবে? রাস্তায় কাউকে দেখা যাচ্ছে না। চিৎকার করলে কেউ কি শুনবে? পৌঁছাতে পৌঁছাতে রাত 8:30 বেজে গেল। বিনা রিকশায় বসে ব্যাকুল হয়ে কাঁদছে। পথ যেন তার ফুরাচ্ছে না। মিজান সাহেব সন্ধ্যা থেকেই কল্যাণপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন। তার হাতে একটা টর্চ লাইট। মাথার উপর ছাতা ধরা থাকা সত্ত্বেও তিনি কাকভেজা হয়ে আছেন। গায়েও জ্বর আসছে। তাকে দেখে মনে হচ্ছে তিনি একটা ঘোরের মধ্যে আছেন।
গল্পের সওদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের অন্ধকারের গান পর্ব 1। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন।